হ্যালো বন্ধুরা, আমাদের হৃদয় কথা চ্যানেলের সকল প্রকার পাঠ গল্প পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। না বাজান কালাচানের বাড়িতে পাওয়া যায় না। ওই সারাদিন রাস্তায় টুই টুই করে, শুধু ওয়াক্ত মতো একে গিলে খায়। বলতে বলতে আবার সুন্দরী ঘর ঝাড়ু দিতে থাকে। কালাচানের এই বাড়িটি একদম ভেতরের দিকে এবং এদিকে কোনো ঘর নেই। এর মধ্যে লম্বা দৈত্যের মতো ছায়া বাড়ির উঠানে পড়ে। অপূর্ব কান পেতে শুনতে পারল পাতার উপরে হাঁটার শব্দ। তাই তিস্তাদের কাছে গিয়ে আড়ালো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে প্রকট হয় কালাচান। বাড়ির পেছন দিক দিয়ে উঠানে এসে সুন্দরীকে বলে, কি রান্না করেছো আম্মা? ছিপ ফেলে শোল মাছ ধরেছিলাম বাড়ির পেছন থেকে, সেটাই রান্না করেছি। তুই আজ এত তাড়াতাড়ি বাড়িতে এলি যে? তোকে তো রাত 10টার আগে বাড়ির আশেপাশে দেখা যায় না। বিলের মাঝখানে আমাদের সে আম বাগান আছে না, লোকেরা নাকি আম পেড়ে বিক্রি করছে, খবর পেয়েছি। তাই একজন বন্ধুকে নিয়ে সেখানে থাকবো। সেখানে তো ঘর করা আছে, আমাদের অসুবিধা হবে না। এখন রাতের জন্য খাবার নিতে এসেছি, পিঠ নিয়েই ফিরে যাব। যা দেখেছো নিয়ে এসো, হাতে একদম সময় নেই। কালাচানকে প্রচণ্ড ভয় পায় সুন্দরী। ছেলের মুখের উপর কোনো কথা বলে না, ঝাড়ু রেখে ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর গামছা মুড়িয়ে খাবার নিয়ে এসে কালাচানের হাতে দেয়। কালাচান খাবার নিয়ে পূর্বের পথ ধরে চলে যায়। পরক্ষণে ছেলের গমন পথের দিকে তাকিয়ে ঘরে ঢুকে খিল তুলে দিলেন সুন্দরী। আড়াল থেকে অপূর্বরা বেরিয়ে আসে। তোর সন্দেহ নিয়ে বলে, আমার মনে হয় ওই বিলের মাঝে আরুকে বন্দি করে রাখা হয়েছে। তিস্তা বলে, হতে পারে। না হলে কেন কালাচান বাড়ির কোনো খবর নেয় না, কাজ করে না? সে হঠাৎ রাস্তায় আড্ডা দেওয়া রেখে কেন বিলের মাঝে থাকবে? আমাদেরকে দেখতে হবে। কালাচাঁদের বাড়ির পাশ গিয়ে বয়ে গেছে নদী। নদীর পানি জোয়ারের জন্য খেতে উঠে আবার ভাটায় নেমে যায়। 12 মাস ভিজে থাকে। এখন জোয়ার বইছে, তাই ভিটার চারপাশে ছোট নালাতে পানি জমে আছে। কালাচান লাফ দিয়ে সেই নালা পেরিয়ে পানির মাঝে ছোপ ছোপ করে হেঁটে চলেছে। আলো বিম্ব জানাচ্ছে কালাচানের গতিপথ। পূর্বের নালা সম্পর্কে কোনো ধারণা নেই অপূর্বর, তাই কদম ফেলে কালাচানের পথ ধরতেই নালার ভেতরে পড়ে গেল। বেকায়দায় পড়ে পা মচকে ফেলেছে। অপূর্ব সেখানে পড়ে চাপা আর্তনাদ করতেই তিস্তা ও তুর ধরে তুলে অপূর্বকে। অপূর্ব পায়ের দিকে না তাকিয়ে খ্যাতার দিকে তাকাচ্ছে। ততক্ষণে কালাচান মিলিয়ে গেছে অন্ধকারে। অপূর্ব পা ফেলতে পারছে না ব্যথায়। আরও কুড়ে ঘরের একপাশে শুয়ে আছে, বিরতিহীন ধারায় কেসে চলেছে। শত হোক ভালোবাসার মানুষ, তাকে যাতনা দেওয়া সাজে না। আরও ভার মাথা নিয়ে হেলান দেয় কুড়ের তৈরি দেয়ালে। ঘরে কিছু খড়কুটো ছাড়া কিছু নেই। জমানো খড়কুটোর পাশে পড়ে আছে অবশিষ্ট কিছু বিড়ির টুকরো। আরও হাত দিয়ে শরীরের তীব্রতা পরখ করে নেয়। সেদিন জোর জবরদস্তি করে আরুকে ডিঙিয়ে তোলার সময় ভিজে জবুতবু হয়েছিল। ভেজা অবস্থায় থেকে ঠান্ডা তাকে আপন করে নিয়েছে। দীর্ঘক্ষণ তৃষ্ণার্ত থাকার কারণে খালি ঢোক গলা বেয়ে নেমে যেতে বাধা পায়। আরও ফোঁস করে উষ্ণ নিঃশ্বাস ফেলে মাটির কলসের কাছে হামাগুড়ি দিয়ে ছুটে যায়। কলসের থেকে নারিকেলের খোলসে পানি ঢেলে নিজের তৃষ্ণা নিবারণ করে। তখনই শুনতে পেল কালাচানের মুগ্ধ করা গানের সুর। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। কালাচান চাবি দিয়ে তালা খুলবে এমন সময় দেখতে পেল আম গাছের ডালের সাথে বিঁধে রাখা একটা পটের থালে। আরুর জন্য কবিরাজের থেকে জড়িবুটি আনতে বলেছিল, তা এনে বাইরে রেখে দিয়েছে। কালাচান থলে নিয়ে তালা খুলে প্রবেশ করে ভিতরে। আরুকে দেখে তার ঠোঁটের কোণে স্ফুটিত হয় জোরালো হাসি। দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে খাবার বের করে কালাচান। 1.5 দিন না খেয়ে থাকাতে পেটে মোচড় দিয়ে ওঠে আরুর। ক্লান্ত আরু নিচ থেকে খাবার কোলে তুলে নেয় খাওয়ার উদ্দেশ্যে। আরুর জীর্ণ দশা দেখে কালাচান খাবার নিয়ে নেয়, নিজের হাতে মেখে খাইয়ে দেয় আরুকে। আরুর চোখে পানি চলে এসেছে। সে লক্ষ্য করে কালাচানের চোখের কোণে পানি চিকচিক করছে। তাকে এই জীর্ণদশা সহ্য হচ্ছে না বোধহয় কালাচানের। সত্যিকারের সেই ভালোবাসা। কালাচানকে খাওয়ানো শেষ করে পাটের থলে থেকে একটা নতুন শাড়ি আরুর সামনে রেখে বলে, এটা পরে নিও গোলাপি, তোমাকে এই অবস্থায় দেখলে আমার অন্তঃকরণ চূর্ণ বিচূর্ণ হয়। আমার বাইরের অবস্থা দেখে আপনার এই অবস্থা, ভেতরের অবস্থা দেখলে কি করবেন? গোলাপি, আমার দোষটা আসলে কোথায়? সেই 4.5 বছর ধরে একটু একটু করে তোমাকে ভালোবেসে চলেছি। আমার গায়ের রং কালো,
বিধাতা করেছে কালো, আমি করব কি? কালাচানের অনুভূতিপূর্ণ কণ্ঠটা শুনলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আদেশেও জল্লাদ পিছিয়ে যাবে। এক গাছের ছাল অন্য গাছে লাগে না। যার বাম পাঁজর দিয়ে নারী সৃষ্টি, সে ভালো না বাসলেও মিলন তার সাথেই লাগে লেখা। হোক সে কালাচানের মতো পাগল প্রেমিক। সেখানে আরও একটা মানুষ। আরও জ্বর যখন হুড়হুড় করে বেড়ে যাচ্ছিল, তখন অপারক হয়ে কালাচান আরুর মাথায় পানি ঢেলেছিল। জীবনে এক গ্লাস পানিও সে ঢেলে খায়নি। সে রাত জেগে প্রিয়তমার সেবায় নিয়োজিত ছিল। আরুর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। বেড়ার পাশে থাকা দা তুলে নিয়ে কালাচানের দিকে এগিয়ে ক্রন্দনরত অবস্থায় বলে, এটা দিয়ে আমাকে দ্বিখণ্ডিত করে ফেলুন। দুজন মানুষ আমাকে এত করে চায়, অথচ আরও মাত্র একটি। কারো গোলাপি, কারো পদ্মবতী। আমাকে 2 টুকরো করলে অপূর্ব ভাই পাবেন, আপনিও পাবেন। অপূর্বকে তুমি ভালোবাসো? তাহলে কেন সেদিন তুমি আমাকে বলেছিলে বিয়ের কথা? আমি সেদিন ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছো। তোমার প্রতি আমার ভালোবাসা আরো গাঢ় হতে শুরু করেছিল। শোনো গোলাপি, তুমি যদি আমার না হয়, তুমি কারো নয়। তুমি যদি আমার হও, তবে তুমি আমার। আরুর হাত থেকে কালাচান দা নিয়ে ফেলে দিল মাটিতে। কালাচানের দৃঢ় গলায় আরও বাকরুদ্ধ হয়ে গেল। আরুর কাঁধ শক্ত করে ধরে জবাব চাচ্ছে কালাচান। আরু হাত দুটো সরিয়ে দিয়ে মাটিতে বসে পড়ে। গতকাল মাথায় পানি দেওয়ার কারণে পানি অনেকটা নরম। আরও সেই মাটি মুঠো করে ধরে অঝোর ধারায় অশ্রুপাত ঘটাতে থাকে। কালাচানের সহ্য হয় না আরুর কান্না। ঘরের পানি ভর্তি কলসটা তুলে সম্পূর্ণ পানি ফেলে দেয় মেঝেতে। চুষে নেয় শুষ্ক মাটি। কলসের ভিতরে ঢুকলো দড়ি। এক হাতে আরুর হাত ধরে অন্য হাতে কলসখানা তুলে এগিয়ে যায় সামনের দিকে। আরুর রুগ্ন দেহ অনেকটা গিয়ে হার স্বীকার করে, কিন্তু ক্ষান্ত হয় না কালাচান। আরুকে নদীর ধারে এনে বজ্র কণ্ঠে বলে, আজ এই নদী সাক্ষী হয়ে থাকবে আমাদের ভালোবাসার। কারোর মৃত্যুতে কারো জীবন থমকায় না, তাই তোমাকে সাথে নিয়ে আমি দুজনের জীবন থমকাবো। বলেই কলস ভর্তি করে নিল নদীর পানিতে। আরুর দেহে কাঁপন সৃষ্টি হলো। জোরপূর্বক বেঁধে দিল তা আরুর গলায়। আরুর পীড়িত দেহ পেরে উঠল না কালাচানের সাথে। কাতর স্বরে বলে, দেখ কালাচান, আমি চেয়ারম্যান বাড়ির ভাগ্নে। একবার যদি জানতে পারে কেউ তুই আমাকে মেরেছিস, তোকে কেউ আস্ত রাখবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাস্যকর। আমি তো তোর সাথে ইতি টানতে চলেছি জীবনের। আমাকে পাবে কোথায়? অপূর্বর কণ্ঠে আরও ভীত হয়ে ওঠে। জীবনের মায়া ছুটে যায় গলায় ভারী কলস নিয়ে। বেশি দূর যাওয়ার আগেই কালাচান তাকে থামায়। আরও কাতর হয়ে বলে চলেছে, আমি মরবো না, দয়া করে আমাকে ছাড়ুন। অপূর্ব তার পা নিয়ে বোনদের কাঁধে ভর করে পেরিয়ে এসেছে এতটা পথ। নদীর ধার দিয়ে সরু রাস্তা পার হওয়ার সময় কানে এলো ফিসফিস শব্দ। আলোর বিন্দুমাত্র রেখা নেই। অপূর্বর মন ছটফট করছে। অপূর্ব অবিচলিত হয়ে বলে, যেভাবে হোক আজ রাতের ভেতরে আরুকে উদ্ধার করতে হবে। আরু যে আমার অর্থ অঙ্গ, আমি ওর কষ্ট অনুভব করতে পারছি। শান্ত হন ভাই। কালাচান আরুর জন্য খাবার নিয়ে গেছে। আমার মনে হয় কালাচান ওর অযত্ন করবে না। আমরা চাচাকে জানাই। কালাচাঁদের আমবাগান সম্পর্কে আমাদের ধারণা নেই। চাচাকে জানালে লোক লাগে আরুকে বের করে আনতে 1 মুহূর্ত লাগবে না। তিস্তা বলে সান্ত্বনা দেয় অপূর্বকে। আরও কিছুটা পথ অতিক্রম করতেই অন্তঃকরণ সিগন্যাল পাঠায় আরও সন্নিকটে। অপূর্ব তখন উদাসীন হয়ে উঠল। পাশেই ফিসফিস কথোপকথন ও পানির শব্দ শুনতে পেল। ছুটে গেল সেখানে। টর্চের আলোটা দুজনের মুখে পড়ে। অপূর্ব দেখতে পায় অচেনা আরুকে। বাক্য হারিয়ে ফেলে। তখনই কালাচান আরুর হাত ধরে ঝাঁপ দিল পানিতে। 3 জন মানুষ বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। ধ্যান ভাঙতেই অপূর্ব 2 বোনের হাত ছাড়িয়ে নিজেও ঝাঁপ দিল নদীতে। অথচ সে সাঁতার জানে না। তুর ও তিস্তা অপূর্বকে ধরতে গিয়েও ধরতে পারে না। পূর্ণিমা তিথি বলে তখন নদীর পানি তটের অনেক ঊর্ধ্বে। 2 জন মানুষ ছিটে গেলেও আরও বোধহয় কলসের ভারে তলিয়ে গেছে নদীর তলদেশে। কিছুক্ষণ পর অপূর্ব ভেসে উঠল। সাঁতার দেওয়ার চেষ্টা করছে। একবার তার মাথা দেখা যাচ্ছে, আরেকবার দেখা যাচ্ছে না। অপূর্ব যে তুরের আপন ভাই, তুর ঝাঁপ দেয় নদীতে। পূর্ণিমা হওয়ার কারণে পানির পাশাপাশি অনেক স্রোত। তুর বহু কষ্টে অপূর্বকে তুলে আনে পারে। অপূর্ব হাঁপাতে হাঁপাতে বলে, ওটা আরুই ছিল। ওরা কেন ভেসে উঠছে না? তুই শিওর ওটা আরু ছিল? শুধু আরু নয়, কালাচানও ছিল। আরুর গলায় আমি একটা কলস দেখছি। সেই কলস থেকে পানি পড়ছিল। কিভাবে ওকে বাঁচাবো আমি? বলেই অপূর্ব কান্নায় ভেঙে পড়ে। পুনরায় আরুর জন্য নদীতে ঝাঁপ দেওয়ার প্রয়াস করলে তিস্তা বাধা দেয়। টর্চ দিয়ে নদী পর্যবেক্ষণ করে বলে,
নদীতে যা স্রোত, না জানি ওদের ভাসিয়ে কত তো নিয়ে গেছে। তার পদ্মাবতীর উচিত পদ্মের মতো ভেসে থাকা এই জলে। অপূর্বকে চিন্তামুক্ত করতে সেখানে এসে উপস্থিত হলো একদল জেলে। নৌকায় করে নদীতে মাছ ধরা তাদের পেশা। তোমরা এই পূর্ণিমাতে নদীতে কি করছো? পূর্ণিমার আলোয় সবকিছু উজ্জ্বল দেখা গেল, খরস্রোতার ঢেউ তোমাদের ভাসিয়ে নিয়ে যাবে। পানির ধারা বৃদ্ধি পাওয়ার আগে এখান থেকে চলে যাও তোমরা। নৌকা নিয়ে অগ্রসর হওয়ার সময় এক মাঝি সাবধান করে দেয় অপূর্বদের। বৈঠা নিয়ে ঠেলে সামনে যাওয়ার প্রয়াস করতেই অপূর্ব একটা জ্বলন্ত আলোর পথের সন্ধান পেল। দাঁড়িয়ে অপূর্ব বলে, আমি অপূর্ব, আপনাদের চেয়ারম্যান সাহেবের ছেলে। আপনারা আমাকে একটু সাহায্য করুন। আপনি চেয়ারম্যান ভাইয়ের ছেলে? আগে বলবেন তো বাবা। তা আমাদের কাছে আপনাদের কি সাহায্য লাগবে? আমরা সব করব। আপনারা একটু নদীতে নেমে আরুকে এনে দেবেন। কিছুক্ষণ আগে ওই পাড়ার বখাটে ছেলে কালাচান আমাদের বাড়ির মেয়ে নিয়ে জোর করে নদীতে ঝাঁপ দিয়েছে। আপনারা একটু দেখুন না। অপূর্বর ভাঙা গলায় এক মাঝি ও দুই জেলে বিচলিত হয়ে উঠল। একজন জেলে অন্য জেলেকে উদ্দেশ্য করে বলে, এখনো বসে আছিস কেন? চেয়ারম্যানের বাড়ির মেয়ে যেভাবে হোক আমাদের খুঁজে বের করতেই হবে। জেলেদের কাছে এক ধরনের টর্চ লাইট থাকে, যা বিদেশ থেকে শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে দেশে আনা হয়, যা দিয়ে নদীর অনেক গভীরে যাওয়া যায়। দুটো জেলে লাইট দুটো নিয়ে ঝাঁপ দিল জলে। নিভু নিভু আলোয় তখন জ্বলছে হারিকেন। তুর ছুটে গিয়ে খবর পৌঁছে দিয়েছে 7 ভাই চম্পা নিবাসে। সবাই ছুটে এসেছে নদীর পাড়ে। জেলেরা কিছুক্ষণ তল্লাশি করে ভেসে ওঠে পানিতে, পায় না আরুর সন্ধান। হাঁপাতে হাঁপাতে বলে, মনে হয় ভেসে গেছে স্রোতে, পানির নিচে কেউ নেই। পারুল হাউমাউ করে কেঁদে উঠল। নদীতে নামার জন্য ব্যস্ত হয়ে গেল। মোতাহার আহসান পারুলকে এক হাতে আগলে নিয়ে জেলেকে বলে, তোমাদের পরিচিত কেউ নেই? খবর দিয়ে সবাই একসাথে খুঁজতে থাকো। চেয়ারম্যান সাহেব, এত সময় নেই, আমরা নিজেদের মতো চেষ্টা করছি। বলেই অনেকটা এগিয়ে আবার ডুব দিল জেলে। এক মুহূর্তের আগেই ভেসে সবাইকে উদ্দেশ্য করে বলে, পেয়েছি, এখানে আছে। তবে মেয়েটার গলায় একটা কলস বাঁধা, আবার একটা ছেলের হাত ধরে আছে শক্ত করে। কতটা পানি খেয়েছে জানা নেই। আপনারা একটা কাঁচা ডালের ব্যবস্থা করে দিল, কলস ভেঙে উদ্ধার করে নিয়ে আসছি। নৌকাতে জীবন বাঁচাতে বড় বড় দা রাখা হয়। দা বের করে এগিয়ে দিতেই অপূর্ব একটা ছোট গাছের ডাল একেবারে কেটে নিয়ে এলো। মাঝি সহ 3 জনে পানির নিচে চলে গেল। আরও চেতনাহীন, ওর বুকের উপরে কলসখানা। আরুর এক হাত কালাচান শক্ত করে ধরে আছে, আরও অন্য হাত দিয়ে কালাচানের হাত ছাড়ানোর চেষ্টা করছে। দেখে বোঝা যাচ্ছে ডাল দিয়ে কলস চূর্ণ বিচূর্ণ করে 3 জনে 2 জনকে আলাদা করে উপরে তুলে দিয়ে এলো। আরুর শাড়িটা বোধহয় জলের বেগে এলোমেলো হয়ে গেছে। গলার সাথে এখনো বাঁধা কলসের অংশ ও দড়ি। আরুকে উপরে তুলতে বিলম্ব হলেও আরুর উপর ঝাঁপিয়ে পড়তে কারো বিলম্ব হলো না। আরুকে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে পারুল বলে, আরু কথা বল মা, আমি আর কখনো তোর সাথে খারাপ ব্যবহার করব না। তুই একবার চোখ মেলে তাকা। অপূর্ব তার ভেজা পোশাকটা জড়িয়ে দিল আরুর দেহে। আরুর কোনো শ্বাস পড়ছে না। অপূর্ব পেটের উপর প্রেস করতে করতে বলে, তোমরা দাঁড়িয়ে না থেকে আরুর হাত পায়ের তালুতে মাসাজ করে দাও। অপূর্বর আদম্য কাজে আরুর মুখ থেকে গড়গড় করে পানি পড়তে থাকে। অন্যদিকে জেলেরা তখন কালাচানকে বাঁচাতে ব্যস্ত। মুখের উপর মৃদু চাপল দিতে থাকে, কিন্তু এতেও আরুর শ্বাস পড়ে না। অপূর্ব বুঝে গেছে একটাই উপায় আছে, কেবল সেভাবেই জ্ঞান ফেরানো সম্ভব। অপূর্ব শার্ট নিয়ে নিজেকে যথেষ্ট আড়াল করে নিয়ে ঝুঁকে গেল আরুর মুখের উপর। আশেপাশের সবাই তখন অন্যদিকে তাকালো। কিছুক্ষণ পর অপূর্ব সরে শার্টটা জড়িয়ে দিল আরুর গায়ে। 3 সেকেন্ড পর আরও ফোঁস করে একটা দীর্ঘশ্বাস গ্রহণ করে। মাটি থেকে পিঠটা একটু উপরে উঠে গেল। সবাই তখন আরুকে ঘিরে ধরল। অপূর্ব বারণ করে, একটু ফাঁক করে দাঁড়াও, অক্সিজেন নিতে দাও। আরও শ্বাস নিলেও জ্ঞান ফিরল না। ওর শরীরে যে ধুম, জ্বর ও মাথা ভার ছিল। এভাবে দীর্ঘক্ষণ ফেলে রাখলে আরুর অবস্থা অস্বাভাবিক হয়ে উঠবে। অপূর্ব অতি যত্নে আরুর গলা থেকে ভাঙা কলসের অংশ সহ দড়ি খুলে ফেলল। অতঃপর অপূর্ব আরুকে কোলে তুলে হাঁটার প্রয়াস করে, কিন্তু তার মচকে যাওয়া পা ও অসার শরীর নিয়ে হাঁটতে পারছে না। তখন ইমদাদ হোসেন ছুটে আসে। মেয়েকে কোলে নিয়ে নৌকার মাঝিকে উদ্দেশ্য করে বলে, আমাদের একটু ওপারে ছেড়ে দাও ভাই, অতটা পথ হেঁটে যাওয়া ঠিক হবে না। তে কি বলতে হয়? কে কে যাবেন আসুন। মাঝি বলতেই পারুল এগিয়ে যায়। মোতাহার আহসান 2 হাত পেছনে রেখে বলে, কোথায় নিয়ে যাচ্ছিস ওকে? আরও আমার বাড়ি থেকে হারিয়ে গেছে। আমি ওকে ফিরিয়ে দিতে পারলেও
ও একটু সুস্থ নয়, ওকে সুস্থ করে তবেই তোরা বাড়িতে যাবি। তাছাড়া কাল সবাই দেখবে চেয়ারম্যান মোতাহার আহসানের ভাগ্নেকে মারার জন্য ওকে কেমন শাস্তি দেয়। দেখবে নিষ্ঠুর আমিকে, বাড়ির দিকে চল। মোতাহার আহসান মুখের উপর কেউ কোনো বাক্য করতে পারে না, এগিয়ে যায় বাড়ির দিকে। অপূর্ব খুঁটিয়ে খুঁটিয়ে যায় পেছনে পেছনে। মোতাহার আহসান নৌকার তিনজনকে উদ্দেশ্য করে বলে, আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার অন্ত নেই। যেভাবে আমার ভাগ্নিকে আমাদের হাতে তুলে দিলেন, বলুন আপনাদের কি চাই? আমার বোনের কলিজাকে ওর হাতে তুলে দেওয়ার জন্য প্রয়োজনে আমি আমার কলিজা আপনাদের হাতে তুলে দেব। আপনার মতো দরিদ্র চেয়ারম্যান এই সুন্দর নগরে পেয়ে আমরা ধন্য। আপনার কলিজা আমরা চাই না, আপনি এভাবে আমাদের পাশে থাকুন। বিদায় নিন, আজ আমরা আসি। আসুন, এখনও এখানে দাঁড়িয়ে কি দেখছেন আপনারা? ওই শোয়ারটাকে নিয়ে গোয়াল ঘরে ফেলে রাখুন। আগামীকাল সকালে পুরো গ্রামকে আমার বাড়িতে হাজির থাকতে বলবেন। কালকে ওর শাস্তি হবে। বলেই মোতাহার আহসান বাড়ির দিকে গেল। পেছনে পেছনে গেল তার 3 ভাই ও বাবা। আরুর চেতনা ফেরেনি। আরুর অসুস্থ শরীর নিয়ে কয়েক মুহূর্ত পানির ভিতরে ছিল বলে হাত পা সাদা হয়ে গেছে। দড়ি থাকার কারণে গলায় একটা কালচে দাগ দেখা যাচ্ছে। অপূর্ব ডাক্তারি সরঞ্জাম নিয়ে আরুর চিকিৎসা করলো প্রাথমিকভাবে। ইঞ্জেকশন পুশ করে হাতটা ধরে কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখলো। অনুভব করে পালস রেট, এই হাতটা দিয়ে রক্ত চলাচল করছে। অপূর্বর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল এই হাতটা জীবিত অবস্থায় সে দেখতে পারবে না। আরুর জীবিত থাকলেও ততক্ষণ অপূর্বর স্বপ্ন মনে হবে, যতক্ষণ আরু ডাকবে না অপূর্ব ভাই বলে। অপূর্বর বড্ড ইচ্ছে করলো আরুকে বুকে নিয়ে তার হৃৎপিণ্ডের রক্ত চলাচলের শব্দ শুনতে, কিন্তু আশেপাশের মানুষগুলোর কারণে সেটা অসম্ভব। বিয়ের আগেই আরুকে অক্সিজেন দেওয়ার ব্যাপারটা তাকে বেশ ভাবাচ্ছে। আজ রাতে আরুর পাশে তার বাবা মা থাকবে। নিজের কাঙ্ক্ষিত স্পৃহাকে বুকে চাপা দিয়ে উঠে দাঁড়ায় অপূর্ব। আরুর ফ্যাকাশে মুখের দিকে তাকিয়ে থেকে বলে, রাতে আরুর জ্ঞান ফিরতে পারে। দুধ ছাড়া গরম কিছু খাওয়ালে ভালো হতো। এমনিতেই গায়ে ধুম জ্বর, দুধ খাওয়ালে টাইফয়েড হওয়ার সম্ভাবনা থাকে। আর রাতে যতই জ্বর বাড়ুক আমাকে বলবেন। অনেকক্ষণ পানির ভেতরে ছিল, তাই পানি দিলে ঠান্ডায় জ্বর বেড়ে যেতেই পারে। উঠি। আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে। আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।